এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দর্শন শব্দের অর্থ কী, এর উৎপত্তিটা কোথা থেকে, এবং এই দর্শন শব্দের শাখাগুলো, এই ভারতীয় দর্শনের যেই সম্প্রদায়গুলো আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। এই ভারতীয় দর্শনের সম্প্রদায় আলোচনা করব, তাছাড়া আমরা এই ভারতীয় দর্শনের ক্রমবিকাশটা কিভাবে ঘটছে, এর বৈশিষ্ট্যটা কী, এর প্রমাণ, পুরুষার্থ, মোক্ষ এবং এই যে ভারতীয় দর্শনের যে মৌলিক প্রত্যয়গুলো সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু আজকে আমরা মেনলি আলোচনা করব দর্শন শব্দের অর্থ কী এবং এর সম্প্রদায়গুলো, মানে ভারতীয় দর্শনের শাখাগুলো নিয়ে আলোচনা করব। এই দর্শন শব্দের অর্থ আর সম্প্রদায়গুলো আলোচনা করার আগে একটু বলে নিই যে তোমরা অলরেডি এইচএসে এই দর্শন শব্দের অর্থ কী এবং এর সম্প্রদায়গুলো অলরেডি এইচএসে পড়েছো। এখন গ্র্যাজুয়েশনেও তোমরা সেম জিনিসই পড়বে। এইচএসে যেটা পড়েছো সেটা হচ্ছে বেসিকটা পড়েছো, আর সেই বেসিক কনসেপ্টের ওপর নির্ভর করেই আমরা গ্র্যাজুয়েশনে পড়বো, আরও ডিপলি সেটাকে জানবো। তাহলে আমরা শুরু করে নিই। ভারতীয় দর্শনের দর্শন শব্দের অর্থটা কি, এর উৎপত্তি কোথা থেকে হয়েছে, আর হচ্ছে এর সম্প্রদায়গুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব দর্শন শব্দটির অর্থ। ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে দর্শন শব্দটির ব্যবহার হয়। ইংরেজি ফিলোসফি শব্দটির প্রতিশব্দ রূপে দর্শন, আমরা যাকে ইংরেজিতে ফিলোসফি বলি, বাংলায় তাকে বলা হয় দর্শন। ব্যুৎপত্তির দিক থেকে ফিলোসফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। ব্যুৎপত্তির দিক থেকে ফিলোসফি শব্দের অর্থ কি, জ্ঞানের প্রতি অনুরাগ। আমরা ক্লাস 11এই দেখেছি যে এই ফিলোসফি কথাটাকে আমরা যদি ভাঙি তাহলে এই ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে। দুটি গ্রিক শব্দের মধ্যে একটি হলো ফিলস আর একটা হলো সোফিয়া। ফিলস শব্দটির অর্থ কি, ভালোবাসা বা অনুরাগ, যাকে আমরা বলবো লাভ। আর সোফিয়া কথাটির অর্থ কি, জ্ঞান, অর্থাৎ নলেজ। তাই ফিলোসফির পুরো অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। তারপর দর্শন শব্দটির অর্থ সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। এখানেও আমরা জানি দর্শন শব্দটি সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে এই দর্শন শব্দটি নিঃসৃত হয়েছে। এই দর্শন শব্দটির অর্থ হলো দেখা, তাই এই দর্শন শব্দটির অর্থকে বলা হচ্ছে সত্য দর্শন বা তত্ত্ব দর্শন। অর্থাৎ সত্যকে শুধু দেখা বোঝাচ্ছে না, জীবনের সত্যকে উপলব্ধি করা বোঝাচ্ছে। তারপর বলছে ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিকতাবাদের দর্শন। এখানে চারটি পুরুষার্থকে স্বীকার করা হয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এবং সর্বদর্শন সংগ্রহ মাধবাচার্যর লেখা। সর্বদর্শন সংগ্রহ মাধবাচার্য লেখা। এই সর্বদর্শন সংগ্রহে মাধবাচার্য প্রত্যেকটা সম্প্রদায়ের কথা বলেছেন। আস্তিক, নাস্তিক, হিন্দু, অহিন্দু, প্রত্যেক ধর্মের কথাই কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন। আবার ভারতীয় দর্শনে তিনটে স্তর লক্ষ্য করা যায়। একটা হলো পূর্বপক্ষ, খণ্ডন, উত্তরপক্ষ বা সমত। পূর্বপক্ষ কি, যে নিজস্ব মতামত প্রতিষ্ঠা করার আগে, মানে প্রতিষ্ঠা করার পূর্বে প্রতিপক্ষের মত ব্যক্ত করা হচ্ছে পূর্বপক্ষ। মানে সমত প্রতিষ্ঠার পূর্বে প্রতিপক্ষের মত ব্যক্ত করা হচ্ছে পূর্বপক্ষ। আর খণ্ডন, প্রতিপক্ষের মতবাদের দোষ ত্রুটি নির্দেশ হচ্ছে খণ্ডন। মানে প্রতিপক্ষীরা যেই মতবাদটা দেবে তার দোষ ত্রুটি নির্দেশ করাই হলো খণ্ডন। আর উত্তরপক্ষ বা সমত হচ্ছে যেখানে কিনা সর্বশেষে যুক্তিসহ নিজ মত প্রতিপাদন করাই হচ্ছে উত্তরপক্ষ বা সমত। পূর্বপক্ষ হচ্ছে প্রতিপক্ষীর পূর্বে যেই মত, মানে সমতের আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। এবং খণ্ডন বলতে প্রতিপক্ষীরা যেই মতামত দিচ্ছে সেই মতামতের দোষ ত্রুটি নির্দেশ করাই হলো খণ্ডন। আর উত্তরপক্ষ সমত, সর্বশেষে নিজের যুক্তিসহ সেখানে নিজস্ব মতামত প্রকাশ করাই হলো সমত। এবার আমরা ভারতীয় দর্শনের সম্প্রদায়ের সম্পর্কে জানব। প্রথমত এই ছকের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব।
প্রথম কি বলছে, ভারতীয় দর্শনকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। আস্তিক বলতে যারা বেদকে স্বীকার করেছে, আর নাস্তিক বলতে যারা বেদকে স্বীকার করেনি। আস্তিককে আবার দুটো সম্প্রদায়ে ভাগ করা হয়, একটা বেদানুগত আর একটা বেদ স্বতন্ত্র। বেদানুগত বলতে কি বোঝাচ্ছে, যেখানে কিনা বেদের ওপর, বেদকে স্বীকার করছে কিন্তু বেদের ওপর সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত, সেটা হলো বেদানুগত। আর বেদ স্বতন্ত্র, বেদকে স্বীকার করছে কিন্তু সাক্ষাৎভাবে প্রতিষ্ঠিত নয় বেদের ওপর, সেটা হলো বেদ স্বতন্ত্র। মানে কিছুটা হলেও নিজের মতামত তারা দিয়েছেন, এটাই হলো বেদ স্বতন্ত্র। বেদানুগত কারা, যারা হলো মীমাংসা আর বেদান্ত। মীমাংসা হলো বেদের কর্মকাণ্ড অংশের ওপর নির্ভরশীল, আর বেদান্ত হলো জ্ঞানকাণ্ডের ওপর নির্ভরশীল। অর্থাৎ বেদানুগত তারা পুরোপুরি বেদের ওপর নির্ভরশীল। আর বেদ স্বতন্ত্র যারা বেদকে স্বীকার করেছে কিন্তু সাক্ষাৎভাবে স্বীকার করেনি, মানে পুরোপুরি না, নিজস্ব মতামত হলেও কিছুটা দিয়েছে। বেদ স্বতন্ত্র হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক। এরপর আমরা দেখব নাস্তিক, যারা বেদকে অস্বীকার করেছে তারা হলো নাস্তিক সম্প্রদায়। এই নাস্তিক সম্প্রদায়কে বলা, দুভাগে ভাগ করা হচ্ছে, চরমপন্থী আর নরমপন্থী। চরমপন্থী বলতে কাদের বোঝানো হচ্ছে, যারা বেদকে অস্বীকার করেছে অবশ্যই, কিন্তু ঘোরতরভাবে বেদটাকে অস্বীকার করেছে, তারা হলো চরমপন্থী, চার্বাক আর বৌদ্ধ। নরমপন্থী বলতে যারা বেদকে অস্বীকার করেছে কিন্তু ঘোরতরভাবে অস্বীকার করেনি, তারা হলো নরমপন্থী। জৈন সম্প্রদায়রা হলেন নরমপন্থী। তাহলে এটা বোঝা গেল যে ভারতীয় দর্শনকে দুভাগে ভাগ করা হচ্ছে, আস্তিক আর নাস্তিক। আস্তিকের মধ্যে পড়ছে দুটো সম্প্রদায়, বেদানুগত, বেদ স্বতন্ত্র। বেদানুগতর মধ্যে মীমাংসা, বেদান্ত, আর বেদ স্বতন্ত্রর মধ্যে পড়ছে হচ্ছে সাংখ্যযোগ, ন্যায়, বৈশেষিক। নাস্তিকের মধ্যে দুটো সম্প্রদায়, চরমপন্থী, নরমপন্থী, যেখানে চরমপন্থীরা হলো চার্বাক, বৌদ্ধ, আর নরমপন্থী হলো জৈন। পর আমরা আলোচনা করব যে ছটা আস্তিক দর্শন, সেই ছটা আস্তিক দর্শন সম্পর্কে আগে প্রথমে আমরা আলোচনা করব। প্রথমটা হলো সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন হলো প্রাচীনতম দর্শন, দর্শনের প্রথম দর্শন সাংখ্য দর্শন এবং প্রাচীনতম দর্শন, এবং প্রতিষ্ঠাতা হলো কপিল মুনি। প্রধান গ্রন্থ হলো ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্যকারিকা। প্রধান ভাষ্যকার হলো বাচস্পতি মিশ্র, এবং এই সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী দর্শন বলা হয়। এইবার প্রশ্ন আসতে পারে যে, মানে মনে হতে পারে যে দ্বৈতবাদী দর্শনটা আবার কেন বলা হচ্ছে। কারণ সাংখ্যরা জগতের দুটো মূল তত্ত্বকে স্বীকার করেছেন, একটা হলো পুরুষ অর্থাৎ আত্মা, একটা হলো প্রকৃতি অর্থাৎ জড়সত্তা। মানে পুরুষ আত্মা এই দুটো সত্তাকে স্বীকার করেছেন। পুরুষ বলতে কি বলছে, নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, চৈতন্য স্বরূপ। আর প্রকৃতি তিনটে গুণাত্মক, মানে যা ত্রিগুণাত্মিকা, শত, রজ, তম, এই গুণের সাম্যাবস্থা হলো প্রকৃতি। আর এই পুরুষ আর প্রকৃতিকে স্বীকার করেছেন, এই মূল দুটো তত্ত্বকে স্বীকার করেছেন বলে একে দ্বৈতবাদী দর্শন বলা হচ্ছে। তাহলে বোঝা গেল সাংখ্য দর্শন হলো প্রতিষ্ঠাতা হলো কপিল মুনি, এর প্রধান গ্রন্থ ঈশ্বর কৃষ্ণ রচিত সাংখ্যকারিকা, প্রধান ভাষ্যকার বাচস্পতি মিশ্র, আর একে দ্বৈতবাদী দর্শন বলা হয়। এই সম্প্রদায়গুলো কিন্তু আমরা শর্টে আলোচনা করছি, কারণ একটা সম্প্রদায় আরও ডিটেলসভাবে আমরা জানবো যখন প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে পড়ব। আর আসছে যোগ দর্শন। প্রতিষ্ঠাতাকে মহর্ষি পতঞ্জলি, মূল গ্রন্থ যোগসূত্র, প্রধান ভাষ্যকার বেদব্যাস, ভাষ্যগ্রন্থ ব্যাসভাষ্য, আর যোগ দর্শনকে পাতঞ্জল দর্শন বলা হয়, কারণ এখানে মহর্ষি পতঞ্জলি এর প্রতিষ্ঠাতা বলে। এবং এই যোগ দর্শনে কিন্তু অষ্টযোগাঙ্কের কথাও বলা হয়। 8টি যোগের মাধ্যমে চিত্ত মন পরিশুদ্ধ করা, মানে প্রবৃত্তি, চিত্ত মন প্রবৃত্তি মানে নির্বাণকে লাভ করাই এই 8টি যোগাঙ্কের মাধ্যমে পাওয়া যাবে। এখানে অষ্টযোগাঙ্ক। তাই বোঝা গেল যোগ দর্শন মহর্ষি পতঞ্জলির লেখা, মূল গ্রন্থ যোগসূত্র, প্রধান ভাষ্যকার বেদব্যাস, ভাষ্যগ্রন্থ ব্যাসভাষ্য। যোগ দর্শনকে পাতঞ্জল দর্শন বলা হয় কারণ এখানে মহর্ষি পতঞ্জলি এর রচয়িতা বলে। তারপর ন্যায় দর্শন। প্রতিষ্ঠাতাকে মহর্ষি গৌতম,
প্রধান গ্রন্থ হচ্ছে গৌতমের ন্যায়সূত্র, আর প্রধান ভাষ্যকার হচ্ছে বাৎসায়ন। তারপর হচ্ছে বৈশেষিক দর্শন। প্রতিষ্ঠাতাকে মহর্ষি কণাদ, প্রধান গ্রন্থ বৈশেষিক সূত্র, প্রধান ভাষ্যকার প্রশস্তপাদ, এবং এই বৈশেষিক দর্শনকে পরমাণুবাদ বলা হয়। এখানে ক্ষিতি, অপ, তেজ, মরুদ এই 4টি পরমাণুর দ্বারা এই দর্শন তৈরি, মানে এই বৈশেষিক দর্শনে এই পরমাণুবাদকে স্বীকার করা হয়েছে। তারপর হলো মীমাংসা দর্শন। প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী, প্রধান গ্রন্থ জৈমিনী সূত্র, প্রধান ভাষ্যকার সবরস্বামী, এবং মীমাংসা দর্শনকে দুটো সম্প্রদায় আমরা ভাগ করছি, একটা প্রভাকর সম্প্রদায় আর একটা হলো ভাট্ট সম্প্রদায়। এই মীমাংসা দর্শন হলো বেদানুগত সম্প্রদায়। তারপর হলো বেদান্ত দর্শন। প্রতিষ্ঠাতা বাদরায়ণ, মূল গ্রন্থ বাদরায়ণ প্রণীত ব্রহ্মসূত্র, এবং প্রধান ভাষ্যকার হলো শঙ্করাচার্য আর রামানুজ। শঙ্করাচার্যের দর্শনকে অদ্বৈতবাদী দর্শন বলা হয়, আর রামানুজের দর্শনকে বিশিষ্টাদ্বৈতবাদী দার্শনিক বলা হয়। এবার হচ্ছে নাস্তিক দর্শন। 3টে যে নাস্তিক দর্শন আছে তা সেই সম্পর্কে। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা বৃহস্পতি। এখানে বৃহস্পতিকে ধরে নেওয়া হয়েছে যে প্রতিষ্ঠাতা ঋষিগুরু বৃহস্পতি। আর প্রামাণ্য গ্রন্থ হচ্ছে এটাও ধরে নেওয়া হয়েছে জয়রাশি ভট্টের তত্ত্বপ পল্লব সিংহ। জৈন দর্শন হচ্ছে 24 জন তীর্থঙ্করকে নিয়ে এই জৈন দর্শন প্রতিষ্ঠিত, এবং প্রথমটা হচ্ছে ঋষভদেব, আর সর্বশেষ হচ্ছে বর্ধমান মহাবীর। আর বৌদ্ধ দর্শন সম্পর্কে তো আমরা জানি, যেটা আমরা ইতিহাসেও পড়েছি, গৌতম বুদ্ধ হচ্ছে এর রচয়িতা। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের যদি ক্লাস সংক্রান্ত কোনো অসুবিধে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেল নলেজ অফ ফিলোসফির যে ইউটিউব চ্যানেল, যেই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও আমাদের যে নলেজ অফ ফিলোসফির ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের সব প্রবলেম সলভ করার জন্য আমরা তৈরি। আমরা চেষ্টা করব, আমাদের যতটা সাধ্য হবে আমরা চেষ্টা করব তোমাদের এই প্রবলেমগুলো সলভ করার। তো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটা এইটুকুনি। থ্যাংক ইউ।